জন্য ভুল করেও মানুষের উপকার করেনি। যখনই দেখবেন নিঃশর্ত নাগরিকত্ব বলছে, ওরা দিয়েছি বলছে, তখনই বুঝে দেবেন এর পিছনে কোনো গিট আছে, কোনো মিথ্যাচারিতা আছে। কোনোদিন হতে পারে না। যতক্ষণ পর্যন্ত তাদের কাছ থেকে আদায় করা না যাবে, ঘাড়ে ধরে লাঠি মেরে জোর করে লড়াই করে আদায় করা না যাবে, ততদিন নিঃশর্ত নাগরিকত্ব পাবেন না। এই আইনে যেটা আছে সেটা আপনাদের দাস করানো হচ্ছে, কৃতদাস করানো হচ্ছে। আইনটা এমন ভাবে তৈরি হয়েছে, এই আইনের ব্যাখ্যা বুঝতে বুঝতে বহু সময় কেটে যাবে। আজকে গোটা ভারতবর্ষ জুড়ে বহু বড় বড় মানুষ এই আইনের ব্যাখ্যা দিতে গিয়ে কেউ বলছেন আমাদের শরণার্থী করা হয়েছে, অর্থাৎ আমরা ভারতে থাকতে পাবো, আমরা শরণার্থী কিন্তু নাগরিকত্ব পাবো না। কেউ বলছে নাগরিকত্ব পাবো ইত্যাদি না। এগুলো সমস্তটাই লেখার মার্কা, আইনের কায়দা। সুতরাং আইনটা ভালো করে বুঝে নিন। এই সিএ 2019 উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়ার কোন আইন নয়, এটা সম্পূর্ণ মিথ্যা। এটা মাথা থেকে উড়িয়ে ফেলুন। যদি মাথা থেকে উড়িয়ে ফেলতে পারেন, একদিকে মাথা থেকে উড়িয়ে ফেলুন সিএ 2019 নরেন্দ্র মোদীর বাবা তার বাবা এলেও কোনদিন দিতে পারবে না, কারণ এটা উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়ার আইন নয়। এটা আমি এরপরে বলছি। দ্বিতীয়ত, এটা সঙ্গে সঙ্গে মনে রাখুন, আসামের যে 19 লক্ষ মানুষকে এইভাবে করেছে, ঠিক এক পদ্ধতিতে পশ্চিমবঙ্গের 6 কোটি মানুষকে শেষ করবে। মনে রাখবেন, ওরা যে প্রচার করেছে মুসলমানরা অবৈধ অনুপ্রবেশকারী, হিন্দুরা শরণার্থী, এমন কোন আইন নেই। এই আইনে সবচেয়ে বিপদ দেশ ভাগে বিভক্ত হওয়া। আমার আপনার হিন্দু ভাইরা, হরিচাঁদ গুরুচাঁদের সন্তানেরা মূল নিবাসী বহুজন মানুষ। মনে রাখবেন, এই আইনে সবচেয়ে বিপদে আছে আমার ভারতবর্ষের আদিবাসী মানুষ, মাহেশ্ব মানুষ, সদ্গম মানুষ, রাজবংশী মানুষ। সুতরাং এই আন্দোলন শুধু মতুয়াদের আন্দোলন নয়, এই আন্দোলন গোটা বাংলার বহুজন সমাজের আন্দোলন, মূল নিবাসী মানুষের আন্দোলন, এসসি এসটি ওবিসি মানুষের আন্দোলন। আইনটা এবার একটু বলি। আইনে বলছে যারা পাসপোর্ট অ্যাক্টে ছাড় পেয়েছে অথবা যারা ফরেন অ্যাক্টে ছাড় পেয়েছে তারা অবৈধ অনুপ্রবেশকারী নয়। তার মানে যারা ছাড় পায়নি তারা অবৈধ অনুপ্রবেশকারী, তাই তো? আমরা যদি শুধু এই কথাটা বলতাম যেটা আমাদের আইন নয়, তাহলে আন্দোলনটা খুব বেড়ে যেত অনেক। এখানে এই কাগজ ওই কাগজ এই কাগজ অনেক জটিলতার মাথার উপর দিয়ে চালিয়ে দিয়েছে যাতে ওরা ভোটটা করিয়ে নিতে পারে। আইনে কি লেখা আছে? বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পার্সি, শিখ যারা 2014 31শে ডিসেম্বরের মধ্যে ভারতে এসেছেন এবং পাসপোর্ট অ্যাক্ট 1920 অথবা ফরেন অ্যাক্টে ছাড় পেয়েছেন, তারা অবৈধ অনুপ্রবেশকারী নয়। অর্থাৎ পাসপোর্ট অ্যাক্ট বা ফরেন অ্যাক্টে ছাড় পেতে গেলে তো আবেদন করতে হবে নাকি? তাহলে আমরা কি আবেদন করেছি নাকি আমাদের আবেদন করতে বলেছে? আবেদন যারা করেছিল বলা হয়েছে এখন আর কেউ আবেদন করতে পারবে না। যারা পাসপোর্ট অ্যাক্টে ছাড় পেয়েছে মানে অতীতকাল, যারা ছাড় পাওয়া হয়ে গেছে, ছাড় পাচ্ছে বা পাবে নয়, যারা পাসপোর্ট অ্যাক্টে ছাড় পেয়েছে তারা অবৈধ অনুপ্রবেশকারী নয়, তারা শরণার্থী আইনত। তাহলে আইনত শরণার্থী সরকার বলছে 31,313 জন, বাকি সবাই অবৈধ অনুপ্রবেশকারী, ইললিগাল মাইগ্রেন্ট। আমরা এই ভারতবর্ষের ভূমিপুত্র, এই ভারতবর্ষের মাটিতে আমাদের বাপ ঠাকুরদা 14 পুরুষের রক্ত, স্মৃতি, মাথা
এই বাংলা বেঁচে আছে হরি গুরুচাঁদ আম্বেদকরের দর্শন নিয়ে। হরি গুরুচাঁদ আম্বেদকর না থাকলে আজকে বি.আর. আম্বেদকর সাহেব হতেন না, যোগেন মন্ডল তৈরি হতো না। তারা সেই সময় বলে দিয়েছে এই আর্য, এই শয়তানের দল যেদিন আসবে সেদিন আমাদের দাস বানিয়ে দেবে, চিরকালের জন্য দাস। আজ তা সব হুবহু মিলে যাচ্ছে। তাই বন্ধু, আবেদন বলে যেটা বলা হচ্ছে ওটা আবেদন নয়, ওটা মুচলেখা। ওই মুচলেখাটা আমার কাছে এসেছিল, তাতে লেখা আমি, আমার বাবা ওইখানে বাড়ি, বাংলাদেশে এমন জায়গায় বাড়ি ছিল, এত সালে এই রাস্তা দিয়ে লুকিয়ে এসেছিল। আমার কাছে কোনো কাগজ ছিল না, কোনো নাগরিকত্ব লেখা নেই। সেইটা লিখে দিলে সেটা কোর্ট থেকে এফিডেভিট করতে হবে, ওই বিজেপি লোকেরা নিজেরাই এফিডেভিট করে নেবে। বোঝা গেল আবেদন কি? আবেদনের কোনো অধিকার নেই। তার মানে আমরা তো পাসপোর্ট অ্যাক্টে ছাড় পাইনি, কারণ পাসপোর্ট অ্যাক্টে ছাড় পাওয়ার জন্য আবেদনই করিনি। তাহলে আবেদন করলে আবেদনের সঙ্গে কি কি লেগেছিল যারা ছাড় পেয়েছে? ওই যে সবাই আমরা বলি আমরা হিন্দু, তার প্রমাণ আমরা 2014 মধ্যে এসে গভর্নমেন্টকে লিখেছি যে আমি ধর্মীয় অত্যাচারে এসেছি, আমার ধর্মীয় অত্যাচারের জন্য এফআইআর করি। ওসব কথা মাথা থেকে উড়িয়ে দিন। আমি যখন আবেদনই করতে পারবো না তখন কি কি দিতে হবে, তার কি ভ্যালু? তাই বন্ধুগণ, আমাদের হিন্দু মুসলমান হাতে হাত মেলাতে হবে। মনে রাখবেন, এই উদ্বাস্তু ভাইদের, আমার এসসি এসটি ওবিসি ভাইদের বাঁচাতে পারে একমাত্র মুসলিম। কারণ আইনত ওরা অনেকটাই বেঁচে গেছে, তাই ওরা সামনের সারিতে দাঁড়িয়ে গঙ্গার মতো রক্ত ঢালতে পারে আপনাদের বাঁচার জন্য। ওরা আপনাদের শত্রু নয়। আপনারা জানেন সিএ 2003 আইনে ওরা তো বিপদে পড়েনি সেইভাবে। কিছু লোকের কাগজপত্র যাবে, মামলা মোকদ্দমা করে দিতে যাবে, কিন্তু যারা 1948 সালের পরে এসছে তারা এমনিতেই বিপদে পড়বে। তাই বিপদগ্রস্ত মানুষ খড়কুটো যা পাবে তাকে ধরে বাঁচতে হয়। তাই মুসলিম ভাইদেরকেও সাথে নিয়ে একসঙ্গে লড়াই করতে হবে। ব্রাহ্মণ্যবাদী মনুবাদী সরকার আজ পর্যন্ত যত ভালো কথাই বলুক, কোন দিন নাগরিকত্ব দেবে না। আপনি ভাবতে পারেন কানার মধ্যে ঝাপসাকে, আমি এখন কানার মধ্যে ঝাপসা খুঁজছি, বাস্তব তাই। যদি ঝাপসাটা নিয়ে কিছুদিন বাঁচতে পারি, কানা তো আমাকে খুন করবো বলেছে, দাস বলিয়েছে, কিন্তু ঝাপসারা নাগরিকত্বের কথা বলে না। ঝাপসারা বলে আমরা তো নাগরিক, আমরা তো নাগরিক। আরে সারা নাগরিক যদি আমরা হবো, তাহলে আমাদের লোকেদের ভোটার কার্ড বিভিন্ন জেলের মধ্যে ভরছে কেন? চাকরিতে রিটায়ার করার পর আমাদের নামে কেস করে সুইসাইড করতে হচ্ছে কেন? কেন আমাদের নিয়ে টানাহাসলা করছে? আমরা নাগরিক। ওই জায়গাটা আমাদের আইনটা কেটে বাদ দাও, হাত দিয়ে ওখানে লিখে দিতে হবে আজ পর্যন্ত ভারতে যারা বসবাস করছে তারা এই ভারতবর্ষের নাগরিক। যতক্ষণ আইন না পাল্টানো হচ্ছে ততক্ষণ মুক্তি নেই। কোন ব্রাহ্মণ্যবাদী আপনাকে নাগরিকত্ব দেবে না, দেবে না, দেবে না, কারণ তাদের রক্ত দিতে দেবে না। তাই বন্ধুগণ, আমরা মনে করি জামা বাংলা, আজকে বাংলার বিভিন্ন প্রান্তে এই আইনের ব্যাখ্যাগুলো দিয়ে তুলে তুলে ধরছি যে আইনত কেউ শরণার্থী নয়। 31,313 জনের বাইরে কেউ শরণার্থী নয়। ওই যে বলছে শরণার্থীদের নাগরিকত্ব দেবে, মানে 31,313 জনের জন্য, আমাদের জন্য নয়। এটা বুঝতে হবে। তাই আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আমাদের এখানে প্রিয়াঙ্গদা আছে, ইমতিয়াজ আহমেদ অসাধারণ বক্তব্য রাখবে, আইনের কথাগুলো লিখিন্দা এবং সিভিল সেবক সানা বলবে। আপনারা একটা কথা, শেষ কথা শুনে নিন, যেই সরকারে আসুক বিজেপিকে হারাতে আপনারা যাকে খুশি ভোট দিন। আপনারা আমার বিজেপিকে এই ভয়ঙ্কর শক্তিকে বাঁচাতে আপনারা যে রাজনৈতিক দল করেন তাকেই ভোট দিন। কিন্তু এটা মনে রাখতে হবে, এই ভারতবর্ষে বাংলার মানুষ বাঁচবে যদি এসসি এসটি ওবিসি মানুষ একত্রিত হয়।
এই পিছিয়ে পড়া মানুষ যারা হাসনগঞ্জ ভারতবর্ষে তারা যদি একত্রিত হয়, তাই ধামাল বাংলা চাই দলিত আদিবাসী মাইনরিটি মানুষের অন্যতম ত্রাতা, অন্যতম প্রতীক, অন্যতম প্রতিবাদী মুখ হয়ে উঠুক অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সন্ধ্যাধিপতি মাতা মমতা বালাদেবী। আমরা সেই রূপে দেখতে চাই তাকে, সে কোটি কোটি দলিত আদিবাসী মাইনরিটি মানুষের মুখ হয়ে তাদের মাথা হয়ে উঠুক, তাদেরকে রক্ষা করার ব্রত নিয়ে তিনি চলুক। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সম্মানীয় মানিক সরকার, মানিক ফকির, মাফ করবেন, মানিক ফকির সাহেব অসাধারণ বক্তব্য রাখার জন্য আমরা ওনাকে অভিনন্দন জানাচ্ছি। আমাদের এই দামাল বাংলার পক্ষ থেকে আরো বক্তব্য রাখবেন এবং আমাদের আম্বেদকর হরিকুল সচেতনা মঞ্চ থেকে রাখবেন। তার আগে আমাদের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের আরেকজন কার্যকারী সভাপতি এবং আমাদের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের বলিষ্ঠ নেতৃত্ব মাননীয় ধ্যানেশ নারায়ণ গুহ মহাশয়কে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি আহ্বান করছি। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আন্দোলনের আজ 16 বছর পরে আমাদের মনে করতে হচ্ছে সেই সব আন্দোলনরত মতুয়া ভক্তদের, মতুয়া গোসাই পাগলদের, যারা 2004 সালে ডিসেম্বর মাসে প্রথম এমন একটা আন্দোলনে বসেছিলেন যেখানে আমাদের নিঃশর্ত দাবি ছিল আমাদের নাগরিকত্ব দিতে হবে। আজ তার পুনরাবৃত্তি মঞ্চে উপস্থিত সারা ভারত মতুয়া মহাসংঘের সভাপতি সম্পাদক সহ বিশেষ করে মানিক ফকির সাহেব এতক্ষণ যে বক্তব্য রাখলেন, তারপরে আমাদের বলার অনেক কিছু থাকে না এবং দীর্ঘক্ষণ ধরে আপনারা বিভিন্ন বক্তার বক্তব্য শুনছেন। আমার শুধু একটা দুটো আবেদন রেখে আমি 5 মিনিটের মধ্যে আমার বক্তব্য শেষ করব। প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই, আজকে যারা এই অনুষ্ঠানে আসছেন সকলকে আমার প্রাণ ভরা নমস্কার জানাই। আমার একটা ছোট্ট কথা, যে আন্দোলন যারা শুরু করেছিলেন 2004 সালে, বিশেষ করে আমি স্মরণ করি আমাদের মতুয়া মহাসংঘের তদানীন্তন সম্পাদক গণপতি বিশ্বাস, যে বার্ধক্যের ভারে তিনি যখন নুয়ে যাননি, সুকৃতিরা ছিলেন সেখানে ছিলেন, অন্তত 20 জনের মতো মানুষ 7 দিন অনশনে ছিলেন। সেই অনশনের পরে রামদাস আতাউলে তখনকার এমপি আমাদের পাশে এসে প্রতিশ্রুতি দিয়েছিলেন ভারত সরকারের হয়ে যে হ্যাঁ তোমরা নিঃশর্ত নাগরিকত্ব পাবে, সেটাও একটা প্রহসন ছিল। তারপরে প্রয়াত কপিল কৃষ্ণ ঠাকুর আমাদের সাংসদ ছিলেন, তার নেতৃত্বে মতুয়া মহাসংঘের থেকে সেই সময় প্রধানমন্ত্রীকে আমরা যে মতুয়া মহাসংঘের থেকে 50,000 টাকা ডোনেট করেছিলাম এবং বলেছিলাম সরকারের সাথে আমরা থাকবো, কিন্তু এই মানুষদের যারা পূর্ববঙ্গ থেকে আগত বাঙালিরা যারা পশ্চিমবঙ্গে বাস করছে তাদের নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে। তখনকার প্রধানমন্ত্রীও তখন কথা দিয়েছিলেন নাগরিকত্ব আমাদের দেবেন। কিন্তু এ মনে হয় একটা খেলা। এই খেলা কেন? আমরা যারা শুধু নমশূদ্র নয়, বাঙালি যারা পূর্ববঙ্গ থেকে আগত, তাদেরকে নিয়ে সরকার বোধহয় খেলতে ভালোবাসে, তাদেরকে নিয়ে সরকার চায় ভোটের খেলা খেলতে, শুধুমাত্র রাজনীতিগতভাবে আমাদের ব্যবহার করতে। আপনারা সকলেই অবগত আছেন, এখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আসছিলেন, তিনিও আমাদের অনেক কিছু করে দেবেন, কিন্তু সবটাই কি আছে, উনি নিয়ে এলেন এনআরসি, নতুন করে আমাদের নাকি নাগরিকত্ব দিতে হবে। আমার প্রশ্ন, এখানে যারা মতুয়া ভাইরা আছেন, যারা সাধারণ মানুষ আছেন,
তারা এই পশ্চিমবঙ্গের নাগরিকত্বের সবটুকু ভোগ করতে পারছেন কিনা। তাহলে আমাদের কেন নতুন করে আবার দরখাস্ত করতে হবে? অর্থাৎ দরখাস্ত করা মানে যে আমাকে বলতে হবে আমি এই দেশের নাগরিকের নয়, আমাকে নতুন করে আপনারা নাগরিকত্ব দিন। কিসের সে ভিত্তি? মানিকবাবু অনেক বলেছেন, সেই ভিত্তি যদি হয়ে থাকে তাহলে আমরা যদি নাগরিকত্ব চাই প্রথম আমাকে বেনাগরিক হতে হবে। আমি আসামে ডিটেনশন ক্যাম্প দেখতে গেছি, কিন্তু সেখানে কিন্তু আপনার আমার মতো মানুষ যেতে পারবে না। দু একটা ছবি বিভিন্ন পত্র পত্রিকায়, বিভিন্ন বই পুস্তিকায় দেখা যায়, সেখানে কিন্তু আপনি আমি যেতে পারবো না। সে যে নৃশংস, সে একটা বিভীষিকা, সেখানে কিন্তু আমরা যেতে পারবো না। পশ্চিমবাংলায় মোদী সরকার চেয়েছেন সেই ভীতি দেখিয়ে সেটা বলে দিয়েছিল, যেমন জানুয়ারি মাসে এনআরসি তারা শুরু করবেন। এনআরসি কি খায় কি মাথায় দেয় আমরা কিন্তু অতটা জানি না। আমরা জানি পশ্চিমবঙ্গের আমার যে ভাইয়েরা বোনেরা যারা বাস করেন তারা যেন এদেশের নাগরিকত্ব পায়, এটাই আমাদের একমাত্র দাবি। আমরা ওই আইনের মাধ্যমে যেতে পারবো না। আমাদের সেই দাবিতে আজকে কি করেছে ওই বিজেপি সরকার, সেটা কিন্তু আপনার আমার মধ্যে একটা ডিভিশন করে দিয়েছে। না হলে আজকে এই আন্দোলনে আমাদের কয়জন মাত্র মানুষ হওয়া উচিত নয়, আমাদের আজকে এই মাঠ ভর্তি হয়ে যাওয়া উচিত। কারণ যদি এই আইন বা যদি এই আন্দোলন আমরা বুঝি, আমরা কিন্তু মতুয়া মহাসংঘের শক্ত ছায়া দাঁড়িয়ে সেই 2004 সালে যে আন্দোলন আমরা করেছি, 2004 সালে যে দাবি করেছি, পরবর্তীতে আমরা ধর্মতলায় যে দাবি করেছি, সেই দাবিকে প্রতিস্থাপন করার জন্য, সেই দাবির পাশে দাঁড়ানোর জন্য আমাদের মতুয়া ভাইয়েরা সকলের এক হওয়া উচিত। কিন্তু ব্রিটিশ যেমন করে গেছেন ডিভাইড অ্যান্ড রুল, অর্থাৎ ভাগ করো এবং শাসন করো, আমাদের বিভিন্ন রাজনৈতিক দল সেটা করতে চেয়েছে। আমি মতুয়া ভাইদের কাছে আবেদন করি, যে যেখানে যে রাজনৈতিক দল করুন না কেন, তারা মতুয়া মহাসংঘের ছত্রছায়ায় এসে নিজেদের অধিকার, নিজেদের দাবি আদায় করার জন্য আপনারা এক হন। সমস্যায় বলুন আমরা আনকন্ডিশনাল সিটিজেনশিপ চাই। আমরা যে অবস্থায় যা সিটিজেন আছি আমাদের এটার থেকে বাতিল করতে পারবে না। আমাদের দুটোই দাবি। আমরা যে অবস্থায় ভারতীয় নাগরিক আছি, আমি ভোট দিয়েছি, আমি আমার পাশে শান্তনু ঠাকুরকে বলবো, তোমাকে ভোট দিয়ে আমরা যারা জিতিয়েছি, তুমি যদি ভারতবর্ষের কোনো আইন প্রণয়ন করতে যাও তাহলে আগে আমার নাগরিকত্ব দিয়ে তাহলে তোমার সাংসদ থাকবে। না হলে তুমিও সাংসদ নয়, তুমিও আইন প্রণয়ন করতে পারো না, তোমার প্রধানমন্ত্রীও আইন প্রণয়ন করতে পারে না। যদি কিনা আমি নাগরিক না হই, তাহলে কেন আমি পুনরায় নাগরিকত্বের জন্য দরখাস্ত করবো? এটা আমার একটা ছোট্ট প্রশ্ন। আমি মতুয়া ভাইদের কাছে বলি, নিজেদের মধ্যে দ্বিধা বিভক্ত না হয়ে এক ছাতার নিচে এসে আন্দোলনে যেন আমরা একসাথে করি, আমাদের দাবি যেন আমরা স্থাপন করতে পারি, দাবি নিয়ে যেন আমরা সোচ্চার হতে পারি। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে হরিগুরুচাঁদের নাম স্মরণ করে, বড়মা বীণাপাণি ঠাকুরের নাম স্মরণ করে, কারণ বড়মা বীণাপাণি ঠাকুরের যে দূরদর্শিতা, তিনি সেই 2004 সালে আমাদের পাশে দাঁড়িয়েছিলেন যে এই নাগরিকত্বের জন্য আন্দোলন করতে হবে। আমরা পরপর সে তার সাথে আন্দোলন করেছি, তাই তাকে শ্রদ্ধা জানাই, ভক্তি জানাই। মতুয়া ভাই বোন আমাদের যারা যেখানে আছে এক ছাতার নিচে আসার আবেদন জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। নমস্কার। ধ্যানজি বাবু স্বল্প সময়ের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, আলোচনা রেখেছেন। এই জন্য ধ্যানজি বাবুকে আমরা এই সবার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জ্ঞাপন করছি। এবার বক্তব্য রাখবেন দামাল বাংলা সংগঠনের পক্ষ থেকে এসেছেন আরেক নেতৃত্ব, শিবব্রত সানা। আমি মাননীয় শিবব্রত সানা মহাশয়কে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি আহ্বান করছি। মাননীয় সভাপতি এবং অল ইন্ডিয়া মতুয়া সংঘের সংঘাধিপতি এবং এখানে উপস্থিত অসংখ্য হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের
ভক্তবৃন্দ, দলপতি, পাগল, গোসাইগণ, আপনাদের সকলকে আমার বিনম্র শ্রদ্ধা। আমি প্রথমেই যে কথাটা বলবো, আজকে বিশেষ করে এই বাংলার নামশূদ্র, উদ্বাস্তু, সকল মতুয়া সম্প্রদায় এর উপর আক্রমণটা আজকে শুরু হয়নি, এর একটা দীর্ঘ ইতিহাস আছে। আপনারা জানেন 1757 সালে গুজরাটি মারোয়ারি ব্যবসায়ীদের এবং সেই সময়কার জগৎ শেখ, উমিচাঁদ, রাজু দুর্লভ, মীর জাফর সহ সেই সময়কার ব্রাহ্মণ্যবাদীদের ষড়যন্ত্রে ব্রিটিশ সাম্রাজ্য এই বাংলার ক্ষমতা দখল করেছিল। সেদিন থেকে আমাদের দুর্যোগের শুরু। সেদিন আমাদের কোমরটা ভেঙে দেওয়া হয়েছিল। দ্বিতীয়বার আমাদের শরীরটাকে মাথা থেকে পা পর্যন্ত দ্বিখণ্ডিত করা হয়েছিল ওই পার্টিশনের মধ্য দিয়ে, দেশ বিভাগের মধ্য দিয়ে 1947 সালে। সেদিন আমাদের শরীরটাকে, এই বাংলাটাকে, আপনার আমার বাংলাটাকে, প্রিয় মাতৃভূমিকে, এদেশের জলভূমি, আবাদ ভূমি, জঙ্গল, সমতল, এদেশের প্রতি ইঞ্চি মাটি, এদেশের প্রতিটা রাস্তা, ঘাট, জমি, বাসস্থান যা কিছু তৈরি করেছে এই বাংলার ভূমিপুত্ররা, সেদিন তাদের দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছিল। সেদিন আমার শরীরকে দ্বিখণ্ডিত করা হয়েছিল। সেদিন এই ব্রাহ্মণ্যবাদীরা সাম্রাজ্যবাদী ব্রিটিশ শাসকের সঙ্গে ওই গুজরাটি মারোয়ারি ব্যবসায়ীদের আবার পুনর্বার ষড়যন্ত্রের মধ্য দিয়ে এই কর্মটা তারা করেছিল। আজকে এরা 2003 সালের যে সিএএ, তার মধ্য দিয়ে আমাদের গলা কেটে দিতে চাইছে। অর্থাৎ উদ্বাস্তু, লক্ষ লক্ষ কোটি কোটি উদ্বাস্তু, মতুয়া সম্প্রদায়, নবশূদ্র তথা এই বাঙালির গলাটা কেটে দিতে চাইছে। চিরতরে এই ব্রাহ্মণ্যবাদী ষড়যন্ত্র আমাদের নিকাশ করে দিতে চাইছে। এই আক্রমণটা আপনারা যদি খুব অত্যন্ত স্বাভাবিক মনে করেন এবং অল্পক্ষণে মনে করেন, এটা যদি এর পিছনের ইতিহাসটাকে যদি আপনারা না দেখেন, তাহলে আমরা অত্যন্ত সাংঘাতিক ভুল করব। আপনারা জানেন এই ব্রাহ্মণ্যবাদী শক্তির বিরুদ্ধে, তৎকালীন জমিদারদের বিরুদ্ধে হরিচাঁদ গুরুচাঁদের নেতৃত্বে যে আর্থসামাজিক আন্দোলন শুরু হয়েছিল, তিনি আমাদের সামনে যে আর্থসামাজিক দর্শন, শোষণের হাত থেকে যে মুক্তির দর্শন রেখেছিলেন, আজকে আমরা অনেকেই তো ভুলে গিয়েছি। আমরা শুধু তার আধ্যাত্মিকতার দিকটা নিয়ে ব্যস্ত, আমরা শুধু দাঙ্গা প্রদানের জন্য ব্যস্ত, কিন্তু হরিচাঁদ গুরুচাঁদ আমাদের যে মুক্তির মহাকাব্য দিয়ে দিয়েছিলেন, সেটা কিন্তু আমরা ভীষণভাবে ভুলে গিয়েছি। আজকে তাই আপনাদের কাছে আমরা এই বার্তা দিয়ে দিতে চাই বাংলার পক্ষ থেকে, এবং এটা স্মরণ করিয়ে দিতে চাই, আজকে ব্রাহ্মণ্যবাদীদের ভয়ঙ্কর আক্রমণ কিন্তু হরিচাঁদ গুরুচাঁদ মতদর্শের উপরে। আজকে ব্রাহ্মণ্যবাদীদের ভয়ঙ্কর আক্রমণ এই মতুয়া সম্প্রদায়ের উপরে। আপনি দেখুন, এনার এই যে সিএ 2019 করেছে, সেখানে 6টা ধর্মের কথা উল্লেখ করেছে, কিন্তু সেখানে মতুয়া ধর্মের উল্লেখ নেই। তার মানে এটা একটা ভয়ঙ্কর আক্রমণ মতুয়া ধর্মের। এই মতুয়া ধর্মকে তারা হিন্দুত্ববাদী, ব্রাহ্মণ্যবাদী শক্তি তারা গিলে খেতে চাইছে। আজকে আমাদের শরীরে হরিচাঁদ গুরুচাঁদের রক্ত, আমাদের বুকে, আমাদের হৃদয়ে, আমাদের মস্তিষ্কে যারা আমরা হরিচাঁদ গুরুচাঁদের মতদর্শ বহন করি, আমাদের এই আক্রমণ ভুলে গেলে চলবে না বন্ধুগণ। এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমাদের লড়াই দুটো। আজকে দিল্লির যমুনার পার দিয়ে, পশ্চিমবঙ্গের গঙ্গা নদীর মধ্য দিয়ে বহু জল দীর্ঘদিন ধরে প্রবাহিত হয়ে যাচ্ছে, আগামী দিনেও প্রবাহিত হবে। আমি বলতে চাইছি, দিল্লির মসনদে বহু শাসক আসবে যাবে, বাংলার মসনদে বহু শাসক আসে যাবে, কিন্তু আমাদের লড়াই শেষ হবে না যতদিন পর্যন্ত আমাদের নাগরিকত্ব লড়াই না, নাগরিকত্বকে আমরা অর্জন করতে পারছি, ততদিন আমাদের লড়াই শেষ হবে না। এবং সেই লড়াইয়ের পরেও আমাদের আরো একটা লড়াই থেকে থাকবে, সেই হরিচাঁদ গুরুচাঁদের যে স্বার্থ সামাজিক মুক্তি দর্শন, যে মুক্তি দর্শনকে আমরা বহন করে আমাদের সামাজিক মুক্তি, আর্থিক মুক্তিকে এগিয়ে নিয়ে যাব। সুতরাং আমাদের দ্বিমুখী লড়াই, একথা কিন্তু ভুলে গেলে চলবে না। এই লড়াই শুধুমাত্র নাগরিকত্ব রক্ষা
রাখার লড়াই নয়, এ লড়াই আমাদের মহামানব মুক্তির লড়াই। তো বন্ধুগণ, আজকে যে আমাদের গলা কেটে নাগরিকত্ব ধ্বংস করে গলা কেটে যাওয়ার ব্যবস্থা করেছে, তার বিরুদ্ধে দামাল বাংলা এবং অল ইন্ডিয়ার মতুয়া সংঘের নেতৃত্ব যে কথা বলে গেলেন, আমরাও সেই কথাবার্তাটা আপনাদের দিয়ে যেতে চাই। এই আন্দোলনের সামনে সারিতে দামাল বাংলা থাকবে। এই আন্দোলনের উপরে যত লাঠি গুলি ফাঁসি গুলি বন্দুক আসুক না কেন, আমরা মাথা পাতে নেব। আপনারা এই লড়াইয়ের সাথে থাকবেন তো? আপনারা এই লড়াইয়ের সাথে থাকবেন, এই দৃঢ় বিশ্বাস থেকে আমরা বলে যাচ্ছি। আপনারা মনে রাখবেন, আমাদের মাঠে ঘাটে প্রান্তরে এই আন্দোলন গড়ে তুলতে হবে। আজকে সবচেয়ে আন্দোলন গড়ে তোলার আগে আমাদের এই আইন সম্পর্কে, হরিচাঁদ গুরুচাঁদের মতাদর্শ সম্পর্কে আমাদের যথেষ্ট সচেতন হওয়া দরকার রয়েছে। এই সচেতনতা ছাড়া এই লড়াই কোনোদিন এগিয়ে নিয়ে যাওয়া যায় না। মনে রাখবেন, আগে যদি আমরা মগজ অস্ত্রে যদি সামনা দিতে পারি, মগজ অস্ত্রটাকে যদি আমরা ধারণা না করতে পারি, সে লড়াইকে কিন্তু কোনোদিন এগিয়ে নিয়ে যাওয়া যায় না, এই যে ধরনের আন্দোলনই হোক না কেন। তাই আমাদের প্রথমে মগজ অস্ত্র শান্তিতে হবে, তারপরে আমরা বিভিন্ন স্তরে আন্দোলনগুলো গড়ে তুলতে হবে। মনে রাখবেন, এই ব্রাহ্মণ্যবাদীদের কিন্তু একের পর এক আক্রমণ করেছিল আমাদের ধ্বংস করে দেওয়ার জন্য। তাই সহজেই তারা কিন্তু আমাদের নাগরিকত্ব দেবে না। এরা যদি আমরা কঠিন দুর্বল প্রতিবাদ থেকে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলতে পারি, তাহলে আমরা আমাদের আকাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো না। বন্ধুগণ, আমি আপনাদের শেষে আমার এই সম্প্রতি সময়ে এনআরসি বিরোধী আন্দোলনে, নাগরিকত্ব দাবির আন্দোলনে আমরা যে দাবিগুলো তুলেছি, যে 1955 সালের যে জন্মসূত্রে নিঃশর্ত নাগরিকত্ব যে ব্যবস্থা ছিল, সেইটা ফিরিয়ে দিতে হবে। সাথে সাথে ধর্ম বর্ণ জাত পাতের ঊর্ধ্বে উঠে এই ভারতবর্ষে যত উদ্বাস্তু আছে, সেই উদ্বাস্তু সমস্যার সমাধানে নিঃশর্ত নাগরিকত্ব নিশ্চিত করতে হবে। সাথে সাথে মনে রাখবেন আরেকটা কথা, এনপিআর আধার, এই আধারের মধ্য দিয়ে 125 কোটি মানুষের আধার তৈরি হয়ে গেছে। 2019 সালের মধ্যে 60 কোটি মানুষের এনপিআর হয়ে গেছে। যে এনপিআর এর নাম শুনেছেন আপনারা, এনআরসি প্রথম ধাপ 125 কোটি মানুষের এনপিআর করে তুলবে। সুতরাং আমাদের এনআরসি কে যে কোনো মূল্যে আটকাতে হবে। আমাদের ধ্বংসের হাত থেকে কেউ আসবে না বাঁচাতে, ধ্বংসের হাত থেকে আমাদের নিজেদেরই বাঁচাতে হবে। আমাদের সাথে আছে এই ভারতবর্ষের দলিত, আদিবাসী, মুসলিম, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ, এই সকলরা, এরাই আমার প্রকৃত মিত্র। এই মিত্রদের সঙ্গে আমরা ঐক্য তৈরি করার কাজ করে যাচ্ছে দামাল বাংলা। আসুন, দামাল বাংলা এবং অল ইন্ডিয়া মতুয়া মত সংঘের নেতৃত্বে আজকে যে সমস্ত মতুয়া সম্প্রদায়ের মানুষ, আজকে আমরা তাদের হুঁশিয়ারি দিয়ে দিতে চাই, যারা হরিচাঁদ গুরুচাঁদের আদর্শের সঙ্গে বেঈমানি করে ওই ব্রাহ্মণ্যবাদী হিন্দুত্বের সঙ্গে যারা আপোষ করছে, তাদের বিরুদ্ধে আমরা তীব্র ধিক্কার জানাই। বন্ধুগণ, আর বেশি কিছু বলবো না। আমার একটা গানের প্রথম ও শেষ কলি দিয়ে আমি শেষ করব। এবারে না লড়িলে জোট বেঁধে সব হারাইয়া যাইব নিজের দাসেতে। এবারে না লড়িলে জোট বেঁধে সব হারাইয়া যাইব নিজের দাসেতে। যত আছে আদিবাসী দলিত মতুয়া, শ্রমিক, কৃষক, ছাত্র, যুব আর মাইনরিটি ভাইয়া, আরে জড়বাদবাদ, প্রস্তুতি নাও, বাঁচার তাগিদে সব হারাইয়া যাইব নিজের দাসেতে। এবারে না লড়িলে জোট বেঁধে সব হারাইয়া যাইব নিজের দাসেতে। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার বক্তব্য শোনার জন্য।